নমস্কার বন্ধুরা, নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো একজন পিএইচ ক্যান্ডিডেটের সঙ্গে। তিনি জেআরবিটির মেধা তালিকায় যদিও তার নামটি আসেনি, কিন্তু তিনি জেআরবিটির কয়েকদিন আগেও চাকরি প্রার্থী ছিলেন। তার বিভিন্ন দাবি দেওয়া রয়েছে। তিনি জেআরবিটি নিয়েও অনেক কথা বলবেন, সেগুলো আমরা শুনতে চাই। দাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলে। কেমন আছেন নমস্কার। বলুন? এই আজ চলছে বেশি। উম, নমস্কার, বলুন। আচ্ছা, আমি বলতে চাই আপনি কয়েকদিন আগেও, আমরা ৭-১০ দিন আগেও আপনি জেআরবিটির একজন চাকরি প্রার্থী ছিলেন। মেধা তালিকায় চূড়ান্ত সম্ভাবনা নিয়ে আপনি পরীক্ষা দিয়েছিলেন। আপনার হ্যাঁ। নামটি আসেনি। উম, যখন আপনার নামটা আপনি দেখেননি মেধা তালিকায়, আপনি একজন পিএইচ ক্যান্ডিডেট, আপনি কিভাবে দিনগুলো কাটাচ্ছিলেন? ওই দিনটা আপনার কেমন গেল আপনি একটু বলুন, আমাদের শুধু শুনতে চাই। খুব কষ্টেই কাটাচ্ছি দিনগুলা, কারণ আমাদের পিস যারা আমরা, আমাদের কষ্টটা আমরা বুঝতে পারি। কতটুকু কষ্ট আমরা একটা চাকরি যতক্ষণ পাইনি বা মেধার তালিকায় নাম না আসলে আমাদের কষ্টটা বলার, কি বলবো, দুঃখে দিনগুলো কাটছে, খুব কষ্টে দুঃখের দিনগুলো কাটছে। আচ্ছা, আপনি যেহেতু একজন পিএইচ ক্যান্ডিডেট, আপনাকে আমরা যদি স্পেসিফিকলি প্রশ্নটা করি, পিএইচরা তো অনেকে স্থান পেয়েছে সেই তালিকায়। তো এই যে না আসার কারণটা কি বলে আপনি মনে করছেন? আপনার কি ব্যর্থতা রয়েছে? নাকি অন্য কোনো অভিযোগ আছে আপনার? আমাদের কথা হলো যে পিএস ক্যান্ডিডেটটা যেহেতু রিটেন কোয়ালিফাই করেছে, হুম। পিএসটার দিকটা একটু সরকার ডিপার্টমেন্ট মিলে একটু অন্যভাবে দেখলেই ভালো হতো, যে বিবেক বিবেচনা করে, যেহেতু রিটেনে কোয়ালিফাই করেছে, ওকে ভাইবার জন্য ডাকা হয়েছে। হুম। যে তাহলে আর যে কাট অফ মার্কস দিয়েছে যে হুম। 30, এখন তো দেখা যাচ্ছে যে 30 কোয়ালিফাই আরটিআই যেহেতু করা হয়েছে, যেহেতু 30 ক্রস যদি কোনো পিএস ক্যান্ডিডেট করে নিয়েছে, তাদের হুম। তো মেধা তালিকায় নাম আসা জরুরি ছিল। তারা তো কিভাবে নিয়েছে ডিপার্টমেন্ট আর সরকার, অন্তত পিএইচ এর ব্যাপারটা একটু আলাদাভাবে দেখলে ভালো হতো। আচ্ছা, আপনি আপনি যদি বলেন আপনার মূল মানে বিষয়টা আপনি কি বোঝাতে চাইছেন? যেখানে পিএইচরা এসটি, এসসি, জেনারেল ভাগ ছিল। হ্যাঁ, হ্যাঁ, ডিভাইডেড করা হয়েছে। আমরা যদিও দেখেছি মেধা তালিকায়। হ্যাঁ, তো সেখানে পিএইচ এর জন্য পিএইচ এর জেনারেলদের জন্য একটা কাট অফ ছিল লাস্ট যে পেয়েছে। এবং এসটি যে ছিল তার লাস্ট কাট অফটা আমরা দেখেছি এবং এসসি দের দেখেছি। এখন আপনি কোন বিষয়টাকে বোঝাতে চাইছেন? এবং পিএসসি দেওয়ার পরে কোন ক্যাটাগরিটা খালি রয়েছে? আপনি যদি ক্লিয়ারলি বলেন। পিএসসি দেওয়ার পরও তো পিএস ক্যাটাগরি তো কিছু ভ্যাকেন্সি রয়ে গেছে এখনো, দেখা হুম। গেল। হুম। টোটাল এক্স সার্ভিসম্যান আর পিএস ক্যাটাগরি মিলে প্রায় 63টা পোস্ট এখনো ভ্যাকেন্ট রয়ে গেছে জিআরবিটি গ্রুপ ডিতে। হুম। এখন এগুলিকে যদি রিজার্ভ করবা কিভাবে, যদি পিএস ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হতো, তাহলে তো আরো অনেক আমরা পিএস ক্যাটাগরি অনেক ক্যান্ডিডেট পেয়ে যেত, তাদের দুঃখ কষ্টটা দূর হয়ে যেত, পরিবার বেঁচে যেত। আচ্ছা, এখন আপনার প্রশ্ন হলো সরকার যেন এগুলোকে একটু হ্যাঁ, বিশেষভাবে দেখে। আপনি বিশেষভাবে মাননীয় দেখে। মুখ্যমন্ত্রী এবং এই যে জেআরবিটি দপ্তরের মন্ত্রী বা সমাজ কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী রয়েছেন, কি বলবেন এই বিষয়টা নিয়ে? এই বিষয়টা নিয়ে বলবো, ওনাদের প্রতি আমার এতটুক বলবো যে ওনারা যাতে এই 63টা যে পোস্ট ভ্যাকেন্ট রয়ে গেছে, এইগুলাকে পিএস ক্যাটাগরির মধ্যে যেভাবে হোক যাতে পোস্টগুলা ডিভাইড করে দেওয়া হয়, রিজার্ভ করে কিভাবে দেওয়া হবে এটা যাতে ডিপার্টমেন্টের লোক বুঝে, তাড়াতাড়ি যাতে ওই ভ্যাকেন্ট পোস্টগুলোতে নিয়োগ করা হয় আচ্ছা। পিএস ক্যাটাগরির আর যারা এই আছে। এই যে জেআরবিটি গ্রুপ ডির মেধা তালিকা প্রকাশিত হলো, হ্যাঁ। এই নিয়ে স্বচ্ছতা, নিরপেক্ষতা, দায়িত্বশীলতার প্রশ্ন আমরা দেখছি। এবং আবার দেখছি আমরা আন্দোলনও হচ্ছে তার বিরুদ্ধে। আপনি কি বলবেন? এখন স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি যাই হোক, এই যে ভ্যাকেন্ট গ্রুপ ডি পোস্টে আবার ভ্যাকেন্ট কিভাবে থাকে, নট সুইটেবল, এটা তো থাকতে পারে না। তো আমি সরকারের প্রতি এবং ডিপার্টমেন্টের কাছে অনুরোধ জানাচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ, উনি দায়িত্বশীল মুখ্যমন্ত্রী, খুব ভালো মানুষ, ওনার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করে এটাই বলছি যে উনি যাতে এই ডিপার্টমেন্টকে নির্দেশ দেয় যে 63টা যে ভ্যাকেন্ট পোস্ট রয়ে গেছে, ওই হুম। পোস্টগুলা যাতে ইমিডিয়েটলি কিভাবে পিএস ক্যাটাগরির মধ্যে ডিভাইড করে দেওয়া হয়, এই জিনিসটা যাতে দেখে তাদেরকে যেন অফার দেওয়া হয় যারাই পায়, প্লাস ওয়েটিং লিস্ট যাতে দেওয়া হয়। কারণ আমরা শুনছি বা আমাদের এখানে এখনো খবর আছে যে কিছু সংখ্যক ক্যান্ডিডেট যারা কোয়ালিফাই করেছে, মেরিট লিস্টে নাম আছে, তারা চাকরিতে জয়েন করবে না। তো সুতরাং ভ্যাকেন্ট পোস্ট
রয়ে যাবে। তো সেই জন্য বলছি উইথ 63 পোস্ট পিএস ক্যাটাগরির মধ্যে ডিভাইড করে দেওয়া হোক, যেভাবেই হোক, হুম। আর ওয়েটিং লিস্ট রাখা হোক। ওয়েটিং লিস্ট। হ্যাঁ, আচ্ছা, গ্রুপ সিতেও এমন একটা দাবি ছিল ওয়েটিং লিস্টের, তখন তো সেটা হয়নি, যেহেতু তো একই নোটিফিকেশনের দুটো চাকরি, গ্রুপ সি এবং গ্রুপ ডি। এখানে ওয়েটিং লিস্টের দাবি তো আপনারা করছেন, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনারা দাবি জানাচ্ছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আপনাদের বিশ্বাসও আছে আপনারা বলছেন। তো ওয়েটিং লিস্টের দাবিটা কি মাননীয় মুখ্যমন্ত্রী দেখবেন বলে মনে করছেন? ওই ওই যে সময় গ্রুপ সিটা নেওয়া হয়েছিল ওদিকে টেকনিক্যাল কিছু ব্যাপার ছিল, ওই জন্য হুম। হয়তো ভ্যাকেন্টগুলো রয়ে গেছে। কিন্তু গ্রুপ ডি পোস্টে তো আর সুইটেবল পাই নিয়ে কথা বললে তো হয় না। গ্রুপ ডিতে আবার সুইটেবল নেই, এটা কিভাবে সম্ভব? আচ্ছা, মানে আপনার প্রশ্ন হলো ওয়েটিং লিস্ট এবং পিএইচ ক্যান্ডিডেটদের ডিভাইডেড করার যে বিষয়টা, বা তাদেরকে যেন ভ্যাকেন্ট, দেখা হয়, হ্যাঁ, হ্যাঁ, ভ্যাকেন্সি যে গুলো পূর্ণ করা হয় হ্যাঁ এক ভ্যাকেন্সি কথায়। যে 63, হ্যাঁ ভ্যাকেন্সিগুলো পিএইচডির মধ্যে যাতে পূর্ণ করা হয়, আচ্ছা, 63 যে পোস্টগুলো আছে। এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি, এই দুটো চাকরিতে আপনারা প্রত্যেকেই অনেক আন্দোলনের সাক্ষী হয়েছেন, অনেক আপনারা অনেক দৌড়ঝাঁপ করে এই রেজাল্ট বেরিয়ে শেষ পর্যন্ত মেধা তালিকায় আপনার নামটি আসেনি। এখনো আপনি সরকারের কাছে দাবি জানাচ্ছেন যে আপনার যেন আপনি যেহেতু একজন পিএইচ ক্যান্ডিডেট, তো সেখান থেকে আপনি চাইছেন যে পিএইচদের কোটাগুলো, যে শূন্য পদগুলো রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে, সেটা পূর্ণতা পাক বা সেটা মুখ্যমন্ত্রী পূর্ণ করুক। হুম। আর আর কিছু বলার আছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনার? আছে, ওনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ যে বিগত দিনগুলো তো আমরা যে পিএস ক্যান্ডিডেট রয়েছি হুম। ওনাদের জন্য স্পেশাল ড্রাইভে নিয়োগ করা হতো। 2016 নিয়োগ করা হয়েছে, 2017 তো 2017 নেওয়া হয়েছিল, প্রসেসিং ফুল কমপ্লিট, কিন্তু হুম। তারপর আর ওইগুলি আর 164 ছিল লাস্ট যে স্পেশাল ড্রাইভের লোক নেওয়া হয়েছিল, হুম। ওদের ফুল প্রসেসিং কমপ্লিট, কিন্তু কমপ্লিট করো, ইন্টারভিউ শেষ, সবকিছু শেষ, তারপরে হুম। এগুলোকে ক্যান্সেল করা হয়েছিল। হুম। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহের কাছে হুম। বিশেষভাবে অনুরোধ করছি, উনি যেন খুব তাড়াতাড়ি শীঘ্রই হুম। স্পেশাল ড্রাইভে অন্তত 500-700 হোক পিএস ক্যান্ডিডেটে, যাতে স্পেশাল ড্রাইভের মাধ্যমে যাতে নিয়োগ করা হয় বিভিন্ন ডিপার্টমেন্ট। স্পেশাল ড্রাইভটা কি? স্পেশাল ড্রাইভটা কি? আপনি যদি একটু বুঝিয়ে বলেন। স্পেশাল ড্রাইভ শুধু এটা থাকবে পিএস ক্যান্ডিডেটে, এটার মধ্যে অংশগ্রহণ করতে পারবে, পরীক্ষার ইন্টারভিউ দিতে পারবে। মানে আবার শুধুমাত্র পিএইচদের জন্য? হ্যাঁ, শুধু পিএইচডির জন্য। বিগত দিনও দুইবার নেওয়া হয়েছিল স্পেশাল ড্রাইভে। এখন আপনাদের এটা দাবি যেন স্পেশাল ড্রাইভটা করা হয়। হ্যাঁ, এবং খুব তাড়াতাড়ি যাতে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় হুম। এবং তাড়াতাড়ি যাতে আমাদেরকে নিয়োগ করা হয়, এই খুব এই যে তাড়াতাড়ি। এই যে 6 বছরে স্পেশাল ড্রাইভের কোনো কিছু হয়েছে বা কোনো কিছু না, সম্ভাবনা ছিল? আপনারা মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছিলেন? এর আগে অনেক আগে প্রাক্তন সিএম এর কাছে, বিপ্লব দেবের কাছে দেওয়া হয়েছিল, কিন্তু উনি তা দেয়নি বা কোনো কিছু সাড়া দেয়নি আমাদের। কিন্তু এখন এখন বলছি, এখন আমরা দাবি রাখছি যে প্রফেসর ডক্টর মানিক সাহের কাছে, উনি খুব দায়িত্বশীল মুখ্যমন্ত্রী, হুম। খুব ভালো মনের মানুষ মনে করি। উনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলছি যে উনি যাতে খুব তাড়াতাড়ি স্পেশাল ড্রাইভের ব্যাপারটা তাড়াতাড়ি কমপ্লিট করে, ফুল তাড়াতাড়ি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে অন্তত 500-700 হোক, আমাদের পিএস ক্যান্ডিডেটদের পরিবারগুলোকে বাঁচার উপায় করে দেন। আচ্ছা, এই যে মাননীয় মুখ্যমন্ত্রী একটা যুব সমাজের কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেসেজ দিয়েছে যে দুর্নীতিমুক্ত, রাজনীতিমুক্ত একটা রিক্রুটমেন্ট, যেটা জেআরবিটির মাধ্যমেই আমরা দেখলাম। এই যে শিক্ষিত বা পড়াশোনা করলেই চাকরি পাওয়া যাবে, এই যে মেসেজটা, এই যে রাজনীতিমুক্ত, দুর্নীতিমুক্ত কোনো কালার নেই, এটাকে আপনারা কিভাবে দেখছেন একজন পিএইচ হিসাবে? আমি পিএস হিসেবে এতটুকু বলবো, ঠিক আছে জেআরবিটি গ্রুপ ডিতে যারা কোয়ালিফাই করে মেরিট লিস্টে নাম এসেছে, হুম। আমার একটা জিনিস, যেহেতু গ্রুপ ডি চাকরিতে ম্যাক্সিমাম এটা মাধ্যমিক পর্যন্ত রাখেই ঠিক ছিল, কারণ এরপরে যারা এডুকেটেড, হায়ার এডুকেটেড লেখাপড়া করছে বা তারা মেরিট লিস্টে নাম, তারা তো কিছু ম্যাক্সিমাম সংখ্যক তো তারা ওই চাকরিটা, তাদের জন্য তো আলাদা দরজা খোলা আছে চাকরি, ওই লেভেলের তো চাকরির দরজা তাদের জন্য খোলা আছে। শুধু শুধু আমাদের এই এই মাধ্যমিক পাস করা বা আমাদের যে এই যে গ্রুপ ডির চাকরিটা তারা নিয়ে নিল,
ঠিক আছে, হুম। তারা যোগ্যতা অনুসারে পেয়েছে, এটা এটা কোনো বলার অপেক্ষা রাখে না, আমি এটা বলছি না, কিন্তু তারা তো ওই চাকরিগুলো করবে না, তার জন্য তো অন্য হাই হাই লেভেলের চাকরি তার জন্য আছে, তার দরজা তো খোলা আছে, তারা তো ওই পোস্টগুলো নষ্ট করলো না, তো কিছু গরিব ছেলে মেয়ে আমরা আমরা পেয়েছি, আরো কিছু আমরা পেয়ে যেতাম, হুম। ওই হুম। জায়গাটা তো আমাদের আমরা তো মার খেয়েছি, এই জায়গাটা আমাদের হয়েছে, হুম। তারা তো হুম। অন্য অন্য তার জন্য তো দরজা খোলা আছে অলরেডি, ফিউচারে ভবিষ্যতে আছে, হুম। হুম। ক্রিয়েটার ইঞ্জিনিয়ার বহুত চাকরি তাদের জন্য আছে, হুম। কিন্তু এই সাধারণত গ্রুপ ডি চাকরিটাও তারা পোস্টগুলো আমাদের কেড়ে নিয়ে গেল, কিন্তু এটা তো বেকারত্বের যেভাবে পরিসংখ্যান আমরা দেখলাম, বেকারত্ব যেভাবে বেড়েছে, তাতে করে তো এখানে এই যে পরীক্ষা দেওয়াটা স্বাভাবিক ছিল না? স্বাভাবিক তো ছিল, এখনো তো বহুত ডিপার্টমেন্ট অনেক ভ্যাকেন্ট খালি পড়ে আছে, শুধু তো শুধু ওইগুলো এটাও নয়, আমরা যদি আরেকটা স্পেসিফিকলি আপনাকে বলি, যে বহির্রাজ্য থেকে ছেলে মেয়েরা এসে আমাদের রাজ্যে বছরের পর বছর ধরে চাকরি করছে। হ্যাঁ, তো আমাদের এই মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আসার পর উনি পিআরটিসি কে বাধ্যতামূলক করে দিয়ে সেই সমস্যাটা সমাধান করে দিয়েছেন। সেই সমস্যাটা সমাধান করে হয়েছে, অনেকটা লেট হয়ে গেছে জেআরবিটির ব্যাপারটা, অনেকটা লেট হয়ে গেছে, হুম। কারণ লেট হয়ে গেছে এই কারণে, যেহেতু নোটিফিকেশন বের হয়েছিল হুম। ওই সময়টাতেই যদি পিআরটিসিতে ম্যান্ডেটরি করে অ্যাডভার্টাইজমেন্টটা ছাড়া হতো, হুম। তাহলে বাইরের গ্রুপ সি, আমাদের যে জেআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি, হুম। দুটোটার মধ্যে তাহলে কেউ বাইরের ছেলেরা এসে চাকরি করতো না, এই অফারটা পেতো না, কিন্তু যেহেতু যখন প্রফেসর ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী হওয়ার পরে, হুম। যেহেতু পিআরটিসি ম্যান্ডেটরি করা হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে, হুম। কিন্তু ওই সময় তো অনেকটা লেট হয়ে গেছে, কারণ সবাই তো নোটিফিকেশন তখন তো উনি পরে মুখ্যমন্ত্রীও ছিলেন না। না না না, উনি উনি আসার পরে তো করেছেন, ঠিক আছে, তৎকালীন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিল উনি ভুল করে গেছেন এই জিনিসটা আমি বলবো, তখনের সময় যদি পিআরটিসি ম্যান্ডেটরি করে রিক্রুটমেন্টটা করা হতো, হুম। অ্যাডভার্টাইজমেন্টটা ছাড়া হতো, হুম। তাহলে বাইরের ছেলেরা চাকরিগুলো পায় না, আমার আমার রাজ্যের ছেলেরা চাকরিগুলো পেতো, ছেলে মেয়েরা চাকরিগুলো পেতো, এটা তো যেই সময় দিয়েছে, ঠিক আছে, এই সময় অনেকটা লেট হয়ে গেছে। তো এখন যে বলা হচ্ছে, আমি আপনাদের প্রতি সম্মান রেখেই বুঝছি, এখন যে বলা হচ্ছে যে বহিরাজ্যের ছেলে মেয়েরা এসে এখানে চাকরি পেয়েছে, এখন আন্দোলন যারা করছে তাদেরকে চাকরি দেওয়া না হোক, তারা যেন চাকরিতে সুযোগ না পায়। এই যে নোটিফিকেশনে তো লেখা ছিল, এটা তো কিছু করার নেই, এখন তো তাদেরকে চাকরি দিতেই হবে, হ্যাঁ, কারণ ওটা তো নোটিফিকেশন। নোটিফিকেশন জারি করেছে। তো তখন হ্যাঁ, কেন নোটিফিকেশন যখন জারি করা হয়েছে, এখন যারা আন্দোলন করছে, এখন যারা প্রশ্ন তুলছে, কিন্তু যখন নোটিফিকেশন জারি হয়েছে তখন তারা কোথায় ছিল? তখন তো বিষয়টা নিয়ে আন্দোলন করা উচিত ছিল না? যখন নোটিফিকেশন বের হয়, তখনই তো এটা স্টপ হয়ে হয়ে যেত, তাই না? হ্যাঁ, ভুলটা অনেকটা তখনই লেট। হয় নাই কি? হ্যাঁ, ভুলটা তখন হয়েছে, যখন আন্দোলন করছে এটা অনেক লেট হয়ে গেছে, তখন তো হুম। এখন তো আর কিছু করার নেই, যারা পেয়েছে তো পেয়েছেই, আর কিছু করা যাবে না, কিন্তু এখন না, ঠিক আছে, পিআরটি থেকে বাধ্যতামূলক করা হয়েছে, তৎকালীন সময়ে সরকারের তো জানা ছিল যে আমাদের রাজ্যেরই বেকার, জানা আছে যে তারা আমাদের রাজ্যে কত বেকার, তার নোটিফিকেশনটা যে সময় বের করেছিল ওই হুম। সময় তো ভাবার দরকার ছিল সরকারকে, যে না, আমি এই নোটিফিকেশন এইভাবে দেবো না, আমরা পিআরটিসিকে আগে ম্যান্ডেটরি করে বাধ্যতামূলক করে তারপর রিক্রুটমেন্টটা প্রসেস শুরু করা হতো, তো তাহলে তো আর এতটুকু যেত এটাই না। তো পার্থক্য। মুখ্যমন্ত্রীর পার্থক্য তো এখানেই। আমরা বিগত দিনে অনেক মুখ্যমন্ত্রীকে পেয়েছি। আর এখনকার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এখানেই তো পার্থক্য। বহু বছর ধরে আমাদের রাজ্যে একের পর এক বাইরে থেকে এসে রাজ্যের বিভিন্ন চাকরি, বিভিন্ন পোস্টে তারা বসতো। তারা পরীক্ষা দিয়ে চাকরি পেত। আমরা তাদেরকেও সম্মান জানাচ্ছি। আমরা অসম্মান করছি না। তারা সুযোগ পেয়েছে বলেই এখানে এসেছে। কিন্তু এই যে মুখ্যমন্ত্রী হঠাৎ করে এসেই একটা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে রাজ্যের বেকার ছেলে মেয়েদের একটা ক্ষেত্রে সমাধান করে দিল না? এই যে আগামী দিনে যত ইন্টারভিউ হবে বা এখনো যা হচ্ছে, তাতে শুধুমাত্র ত্রিপুরার ছেলে মেয়েরাই পাবে। এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। হ্যাঁ, এবং যুব সমাজের কাছে এই যে মেসেজটা, যে মানে আমি আপনাকে আগেও যেটা বললাম, এই যে রাজনীতির বাইরে গিয়ে এই যে ইতিহাস পাল্টে দেওয়া, রাজ্যের পরিস্থিতি বদলে দেওয়া। এখন এই যে মানে পার্টি কিংবা রাজনীতি, পলিটিক্স সবের বাইরে গিয়ে দুর্নীতি মুক্ত, রাজনীতি মুক্ত যে এই যে রিক্রুটমেন্ট পলিসি, এটাকে আপনি কিভাবে দেখছেন? এই যে সিদ্ধান্তটা? আমি সিদ্ধান্তটাকে খুব ভালোভাবে দেখছি, কিন্তু তারপরে একটা দিক চিন্তা করতে হবে সরকারকে, যেমন আমি পিএস ক্যান্ডিডেট, আমার 41+ এজ হয়ে গেছে, এখন আমি যদি বলি আমি ওভারেজ হয়ে যাব, আমি হুম। আর হুম। হুম। কোনোদিন কিছু ইন্টারভিউতে ফেস করতে পারবো না, ওই জিনিসগুলোকে অন্তত পিএস ক্যান্ডিডেটের আমি এখনো দাবি করছি হুম। যে, আমি সরকার অনুরোধ বারবার রিকোয়েস্ট করছি প্রফেসর ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রীর কাছে, উনি খুব হুম। দায়িত্বশীল মুখ্যমন্ত্রী, খুব ভালো মনের মানুষ, হুম। উনি খুব ভালো মানুষ, এতটুকু জানি, হুম। ওনার প্রতি বলছি যে উনি যাতে অন্তত 63টা পোস্ট যে ভ্যাকেন্ট রয়ে গেছে গ্রুপ হুম। ডিতে, গ্রুপ ডিতে এটাকে যেইভাবেই হোক
কিভাবে করা যায়, সব তো তাদের হাতে, সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর হাতেই সব কিছু, হুম। যে যেগুলো ক্রাইটেরিয়া মেনটেন করে যাতে এটা দেওয়া হয় পিএইচ ক্যান্ডিডেটে, আর প্লাস ইমিডিয়েটলি যাতে আপনার পিএইচ ক্যান্ডিডেটের জন্য স্পেশাল ড্রাইভে হুম। যাতে অন্তত 400-500 ক্যান্ডিডেটের জন্য অ্যাডভার্টাইজমেন্ট ছেড়ে যাতে তাদেরকে অতি তাড়াতাড়ি খুব শীঘ্রই যাতে তাদেরকে নিয়োগ করা হয় বিভিন্ন ডিপার্টমেন্টে এই যে স্পেশাল ড্রাইভে। বিভিন্ন ক্যাটাগরিতে পিএইচটা রয়েছে, বিভিন্ন ক্যাটাগরি আছে, পিএইচদের ভাগ করা হয়। এই যে প্রসেসিংটা, এটা কি ঠিক আছে নাকি কোথাও সমস্যা আছে বলে মনে করছেন? আমরা তো ভাববো যে পিএস তো পিএসসি, হুম। এটাকে আলাদাভাবে নেওয়া ঠিক না। পিএসসির ব্যাপারটারে যত তাড়াতাড়ি আমার খুবই অনুরোধ যে আমাদের যে বিভিন্ন সরকারের যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে ওইদিকে তো প্রচুর পিএস ক্যান্ডিডেটের জন্য ভ্যাকেন্সি আছে, পড়ে আছে, ওইগুলাকে খুব তাড়াতাড়ি সম্ভব যেভাবে হোক তাড়াতাড়ি এগুলাকে ফিল আপ করা হোক। কত সংখ্যক আর পিএইচ আছে বলে মনে করছেন বর্তমানে? মানে এডুকেটেড বা আপনাদের মতো শিক্ষিত কতজন পিএইচ আছে বলে মনে করছেন? আছে, অনেক আছে, অনেক অনেক সংখ্যক হবে, ম্যাক্সিমাম সংখ্যক হবে। আর পিএস তো পিএসসি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা তো ঠিক না, ঠিকভাবে না। ঠিক আছে, ভিজুয়াল, লোকোমোটরস, হার্ড অ্যান্ড হায়ারিং, মাল্টিপল ডিসেবলার্স, যাই হোক সবগুলোকে একত্রে নিয়ে পিএসসি এর ব্যাপারটারে টোটালি ভাবে ভ্যাকেন্সি ফিল আপ করা হয়, এটাই আমি অনুরোধ রাখছি। এই যে এবারে পিএইচরা কিছু করতে পারে না, চাইলেও তো সবার কাজ করা সম্ভব নয়। আমাদের একটু দুর্ভাগ্য, আমাদেরকে, আমি সরকারের বিনীতভাবে আবেদন করছি যে আমাদেরকে কোনো কাজেও রাখো, কোনোভাবে রাখতে দেন, আমরা খুব খুব কষ্টের দিন কাটাচ্ছি। আমাদের ব্যাপারটা একটু আলাদাভাবে দেখা হোক, পিএসসির ব্যাপারটা খুব তাড়াতাড়ি যাতে আমাদেরকে নিয়োগ করা হয়। এই যে আপনার 41 ইয়ার্স ক্রস, আপনি বললেন 41 বছর বয়স হয়ে গেছে, পেরিয়ে যাচ্ছে। এই যে এতগুলো দিন কিভাবে, মানে এই যে কষ্টটা নিজের মধ্যে চেপে রেখেও এই যে পড়াশোনা করছেন, না পাওয়ার একটা জিনিস। তো এই যে আপনার না পাওয়ার হতাশা, কিংবা আপনি যে বারবার বলছেন আমার 41 এজ হয়ে গেছে, সরকারের কাছে এইভাবে আবেদন জানাচ্ছেন, তার আগে কি হতো? এখন তো আপনি সরকারের কাছে আবেদন জানাচ্ছেন, তার আগে আগে আপনি না পাওয়ার কারণটা কি? এই সরকার তো আসলো যে আপনার মাত্র 6 ইয়ার্স হয়েছে। তার আগের দিনগুলোতে আপনি কিভাবে কাটিয়েছেন? সেম ভাবে কষ্টে কাটাচ্ছি, ইন্টারভিউটা ফেস অনেক করেছি, হুম। পাইনি। সেই সময় হয়নি কেন? সেই সময় সেই সময় হয়নি কেন এটা কি করে বলবো? ইন্টারভিউ ফেস করেছি, পাইনি, দেয়নি সরকার, কি কি বলবো? এখন তো আপনি আবেদন জানাচ্ছেন মুখ্যমন্ত্রীর কাছে, বা জেআরবিটি দপ্তরের মন্ত্রী আছেন বা সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী আছেন। তাদের কাছে আপনি আবেদন জানাচ্ছেন ওয়েটিং লিস্ট প্রয়োজন, কিংবা পিএইচদের ভাগ করে দেওয়া হোক, নতুন স্পেশাল ড্রাইভ করা হোক। সেই সময়ের পরিস্থিতিগুলো যদি আমাদের একটু বলেন, সে সময় কি এরকম পরিস্থিতি ছিল যে সঠিক রিক্রুটমেন্টের বিষয়গুলো আসতো সামনে? সঠিক রিক্রুটমেন্টের বিষয়গুলো বলতে ওই সময় তো স্পেশাল ড্রাইভে দুবার নেওয়া হলো, হয়তোবা যদি ওই সময় তো দুবার নেওয়া হয়েছে, একটা প্রসেসিং ক্যান্সেল করা হয়েছে যেটা লাস্ট নেওয়া হয়েছিল স্পেশাল ড্রাইভে। কেন এর আগে ক্যান্সেল করা হলো? কেন ক্যান্সেল করা হলো? কেন ক্যান্সেল করা হলো এটা কবে তো নেওয়া বুঝতে হয়েছিল? পারছি না। এটা নেওয়া হয়েছে 2017-তে, যতটুকু আমার ধারণা 164টা পোস্ট ছিল কোন অলরেডি। ডিপার্টমেন্ট? এটা তো সোশ্যাল থেকে নেওয়া হয়েছিল স্পেশাল ড্রাইভের মাধ্যমে, আপনি দিয়েছিলেন? আমি দিয়েছিলাম। আচ্ছা, সেটা হলো না কেন? এটাতে পরবর্তী এই গভর্নমেন্ট আসার পরে কি জন্য এটা ক্যান্সেল করা হলো, কিন্তু পুরো রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করা হয়েছিল, এই জিনিসটা তো ঠিক আপনারা গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে, আবেদন জানিয়েছিলেন? এটা, হ্যাঁ আমরা গিয়েছি, আমরা কথা হয়েছিল, কয়েকজন গিয়েছিল, উনি ওই সময় ওই তৎকালীন গভর্নমেন্ট ছিল বলে ওটাকে ক্যান্সেল করা হয়েছে, কিন্তু এইভাবে তো ক্যান্সেল করতে পারে না হিসাবে, যেহেতু পিএসসির জন্য এটা স্পেশাল ড্রাইভে নিয়োগ করা হয়েছিল, এটা তো কমপ্লিটও হয়ে গিয়েছিল, কিন্তু এটা কি জন্য বাতিল করা হলো? যদি ওই সময় হয়তো দিয়ে দিত, প্রসেসিংটা কমপ্লিট, শুধু মেরিট লিস্ট আর অফার দেওয়ার বাকি ছিল, যদি ওই জিনিসটা হয়ে যেত তাহলে হয়তো আমাদের 164টা পোস্টে 164 জন পিএস গরিব ছেলে মেয়ে ক্যান্ডিডেট বেঁচে যেত, পরিবারটা বেঁচে যেত। আপনাকে তা- আমরা স্পেসিফিক দুটো কোশ্চেন করব। আপনার মতো যারা পিএইচ আছে, সমস্ত পিএইচদের উদ্দেশ্যে কি বলবেন? বিপিএস দের উদ্দেশ্যে আর কি বলবো, তা ওই তো সবাই, আমিও যে রকম কষ্টে কাটাচ্ছি, আমার কাছে বিভিন্ন দিক থেকে ফোন আসছে, কি জানতে চায় তারা আমাদের কি হবে, ওই যে ভ্যাকেন্সিগুলো রয়ে গেছে সে ওই ব্যাপারে কোনো কিছু জানিনি, বা আমরা কথা হয়, সবাই অতি কষ্টে, খুবই কষ্টে দিনগুলো কাটাচ্ছে। আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, আপনার সরকারের কাছে বলুন
আমাদের কষ্টগুলোর ব্যাপারে বলুন যে এই যে টেস্টের উপর ভ্যাকেন্ট রয়ে গেছে, সরকার চাইলে সবকিছু হতে পারে। আপনারা বলুন, আপনাদের মাধ্যমে বলতে চাই তাড়াতাড়ি যাতে টেস্টিটা পোস্ট তাড়াতাড়ি যাতে রিজার্ভ করে পিএস ক্যাটাগরির মধ্যে ভাগ করে দেওয়া হয়, প্লাস স্পেশাল ড্রাইভে অতি সত্বর যাতে অ্যাডভার্টাইজমেন্ট রিক্রুটমেন্ট প্রসেস শুরু করে। যা আপনার আপনার কাছে আপনার আপনার যে আমি 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 একটু কথা বলি, আর একটু মাঝখানে ইন্টারফেয়ার করছি আপনাকে। এই যে আপনাকে সোশ্যাল পেনশনটা আপনারা পান, যেটা সামাজিক একটা কিছুটা টাকা দেওয়া হয়, সামাজিক ভাতা যেটা দেওয়া হয় সেটা পান? পায় তো, অনেকে পায় পায়। আচ্ছা, আপনি পান তো? বলেন না, আমি পাই না। আচ্ছা, আপনি না পাওয়ার কারণটা? এখন আমার তো বলে যে 40% থেকে দেয় না, আমার তো 40%। 40% দেয় না? না, আচ্ছা, এইটা আপনি ডিপার্টমেন্টে জানিয়েছিলেন? মাননীয় মন্ত্রীকে জানিয়েছিলেন? মন্ত্রীর সাথে কোনোদিন এবার কথা হয়নি, কিন্তু তারা বলে রুলস আছে বলে এইরকম। আমরা তো আর বুঝতে পারি না ব্যাপারটা কোন জায়গায় কি আছে। আমরা আমরাও নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী টিঙ্কু রয় মহোদয়ের কাছে আমরাও আবেদন জানাই, এই যে পিএস যারা রয়েছে দিন এবং রাত একই সমান, বলছেন যে কেউ কাজে নিতে চায় না, কাজ করার কোনো রাস্তাও নেই, কারণ কারোর পা নেই, কারোর হাত নেই, কারোর চোখ নেই, কারোর কান নেই। তো অর্থাৎ আমি প্রত্যেকের প্রতি সম্মান জানিয়েই বলছি, তাদের কাছে রাত কি দিন কি, তাদের একটা ব্যবস্থা করুন, সুব্যবস্থা করুন। যেভাবে জেআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডির মধ্য দিয়ে অনেক সংখ্যক পিএইচকে আপনারা চাকরি দিয়েছেন সম্মানের সাথে, তো তাদেরও একটা ব্যবস্থা করুন। তারা যেভাবে দাবি জানাচ্ছে স্পেশাল ড্রাইভ, এই স্পেশাল ড্রাইভটা দিয়ে অনেক পিএইচ এর সুন্দর জীবন তুলে ধরতে পারেন আপনারা। আমরা বিশ্বাস করি মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমরা বিশ্বাস করি মাননীয় সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রীকে, তারা কিছু একটা করবেন বলে আমরা প্রত্যাশা করি। তারা যে সিদ্ধান্তগুলো নেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবশেষে আমি আপনার কাছে জানতে চাইব, আপনি জেআরবিটিতে আপনার মেরিট লিস্টে নাম না আসলেও আপনি এখনো চাকরি প্রার্থী। কেন চাকরি প্রার্থী? আপনি এখনো বিশ্বাস করেন, আপনি ওয়েটিং লিস্ট জারি হবে, আপনি বিশ্বাস করেন মুখ্যমন্ত্রীর কাছে, আপনি দাবি জানিয়েছেন পিএইচ দের ভাগ করে দেওয়া হোক। তার মানে আপনি এখনো চাকরি প্রার্থী হিসাবে আছেন। তাহলে যারা চাকরি পায়নি এবং যারা চাকরি পেয়েছে মেধা তালিকায়, তাদের উদ্দেশ্যে আপনার মতামত আমি জানতে চাই। আপনি বলুন, যারা মন খুলে বলুন। যারা চাকরি পেয়েছে তারা তারা ভালো থাকুক, ভালোভাবে কাজের মাধ্যমে ডিপার্টমেন্টগুলোতে যে যে ডিপার্টমেন্টে নিয়োগ হবে ওই ডিপার্টমেন্টে যাতে মানুষকে ভালোভাবে পরিষেবা দেয়, এটি বলবো। আর যারা পায়নি তাদের প্রতিও বলবো, জানি আমার যতটুকু কষ্টের দিনগুলো কাটছে ওনাদেরও সেমভাবে কাটছে, তবুও তার যাতে প্রত্যাশা রাখে যে আগামী দিনে এরকম এরকমভাবে রিক্রুটমেন্ট হবে, তারা আবার ভবিষ্যতে পাবে, তারও কোনো না কোনো ডিপার্টমেন্টে জয়েন হবে, অফার পাবে, জয়েন হবে, তাদেরও ফ্যামিলিগুলো হাসি খুশি ফুটবে, হাসি মুখ ফুটবে, এটাই বিশ্বাস রাখছি। আজকে আপনার সঙ্গে কথা বলে আমি সরকারের কাছে এতটুকু আবেদন জানাতে চাই, প্রত্যেকটা পিএইচ এর নিশ্চিত ভবিষ্যতের দায়িত্ব সরকার গ্রহণ করবে। যারা শিক্ষিত আছে, যারা পড়াশোনা করেছে, তাদের নিশ্চয়ই যে স্পেশাল ড্রাইভ বললো, স্পেশাল ড্রাইভের মধ্য দিয়ে তাদেরকে সরকারের বিভিন্ন জায়গায় নিয়োগপত্র পাবে। আর যারা পড়াশোনা করতে পারেনি বিভিন্ন কারণে, তাদেরকে অন্যান্য ব্যবস্থা করবে সরকার। যেভাবে সোশ্যাল পেনশন দিয়ে অনেকটা উপকার করছে, এই সোশ্যাল পেনশনটাও আমরা দেখেছি, যেখানে আগে 1,000 টাকা ছিল, আগে বিপিএল এপিএল ভাগ ছিল, এই সরকার এসে তারা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে আর 2,000 টাকা করে দিল এভরিওয়ান, প্রত্যেককে। তো এটা একটা ভালো কাজ, ভবিষ্যতে আরো বাড়বে বলে আমরা শুনছি। তো আমরাও চাই বাড়ুক, স্বস্তি পাক প্রত্যেকে। আপনাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলে। আপনার যে একদিকে হতাশা, একদিকে আশা, স্বপ্ন, আপনার প্রতিটা দিন কিভাবে কাটছে আপনি তুলে ধরেছেন। আমরা চাই সরকার আপনাদের এই এই স্বপ্নগুলো পূর্ণ করুক, আপনাদের পাশে থাকুক। আপনারা ভালো থাকবেন। আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই আমরা আবার।